আসসালামু আলাইকুম। আজ 22 অক্টোবর 2025 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। দুই উপদেষ্টার দ্বন্দ্ব, নেপথ্যে ভারতীয় কানেকশন। সরকারকে কেয়ার করে না ট্রাইব্যুনাল, বিচারকের দম্ভ। ট্রাম্পকে ব্যঙ্গ করলেন ইরানের সর্বোচ্চ নেতা। এবার বিস্তারিত। ভারতের বাংলা দৈনিক এই সময়ে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার মধ্যে চলমান দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্য সুস্পষ্টভাবেই ভারতের পক্ষে গেছে বলে কেউ কেউ মন্তব্য করেছেন। এই সময় পত্রিকাটি জানায়, বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন মঙ্গলবার জানিয়েছেন, ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তথ্যটি আদপে ফেক নিউজ। মোহাম্মদ ইউনুসের ক্যাবিনেটের অন্যতম প্রভাবশালী সদস্য আসিফ মাহমুদ যা না পোস্ট করলেও পারতেন। এক ব্রিফিংয়ে বিদেশ উপদেষ্টা সাফ বলেন, ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তথ্য শুধু অসত্যই নয়, তালিকায় দেওয়া অধিকাংশ চুক্তির কোনো অস্তিত্বই নেই। সম্প্রতি বিদেশ সফরে গিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছিলেন, ভারতের সংবাদ মাধ্যম তার সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ফেক নিউজকে হাতিয়ার করেছে। ইউনুস বলেছেন, ধারাবাহিক ফেক নিউজ ছড়ানো হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়েও এমন অজস্র খবর ছড়ানো হচ্ছে যার প্রত্যেকটি মিথ্যা। বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতনের একটি ঘটনাও ঘটেনি। ভারতীয় পত্রিকাটি আরও লিখেছে, বস্তুত ইউনুসের উপদেষ্টা পরিষদের অন্যতম প্রভাবশালী সদস্য আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির ভুরি ভুরি অভিযোগ উঠেছে। গত বছর শেখ হাসিনা বিরোধী ছাত্র বিক্ষোভে সামনের সারিতে ছিলেন আসিফ। এখন ছাত্রদের রাজনৈতিক দল এনসিপির মধ্যেও তাকে দলে নেওয়া নিয়ে আপত্তি উঠেছে বলে ঢাকার রাজনৈতিক সূত্রের খবর। এই পরিস্থিতিতে আসিফ বাহবা কুড়োতে ফেসবুকে পোস্ট করে জানান, হাসিনার আমলে স্বাক্ষর করা 10টি চুক্তি ইউনুস সরকার বিবেচনার পরে ইতোমধ্যেই বাতিল করে দিয়েছে। একটি স্থগিত করেছে, আর কয়েকটি খতিয়ে দেখা হচ্ছে। বাতিল ও স্থগিত করা এবং খতিয়ে দেখা চুক্তিগুলোর একটি তালিকাও দেন বিতর্কিত এই উপদেষ্টা, যিনি একবার রাইফেলের ম্যাগাজিন নিয়ে প্লেনে উঠতে গিয়ে নিরাপত্তা পরীক্ষায় আটকে গিয়েছিলেন। বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনকে সাংবাদিকরা প্রশ্ন করার পর তিনি নিরুত্তর ছিলেন। মঙ্গলবার ব্রিফিংয়ে তিনি বলেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা কারো তথ্য রিপোস্ট করেছেন যা তিনি না করলেও পারতেন। বেশিরভাগ প্রকল্প বা চুক্তির কোনো অস্তিত্বই নেই। বিদেশ উপদেষ্টার সংযোজন, ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি GRSE এর সঙ্গে ট্যাগ বোট চুক্তিটি কেবল বাতিল করা হয়েছে। তাছাড়া ফেনী নদীর চুক্তি 2022 সালে সই হওয়া সমঝোতা স্মারক সেটি আছে। কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প বলে কিছু নেই, আছে একটা সমঝোতা স্মারক, এটি স্থগিত হয়নি। বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি নামেও কোনো চুক্তি নেই। যেটা আছে মোংলা বন্দর ব্যবহার করে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য পরিবহন, সেটা বাতিল হয়নি। ফারাক্কা বাঁধ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, এরকম কিছু নেই। সিলেট শিলচর সংযোগ প্রকল্প নামে কোনো প্রকল্প নেই। পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, এরকম কোনো চুক্তি হয়নি। বিদেশ উপদেষ্টা বলেন, কোনো আন্তর্জাতিক চুক্তি রদ হলে বা স্থগিত হলে তা গোপনে হবে না, পররাষ্ট্র মন্ত্রণালয়ই তা ঘোষণা করবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় যুক্তিতর্কের সময় ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার কড়া মন্তব্য করেছেন। তিনি বলেন, জাজমেন্টের প্রশ্নে আমরা গভর্নমেন্টকে কোনো কেয়ার করব না। ট্রাইব্যুনালে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আমির হোসেনের যুক্তিতর্ক উপস্থাপনের সময় বিচারকের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মামুন ইতোমধ্যে নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রুভার হিসেবে জবানবন্দি দিয়েছেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন করছেন। আদালতে প্রশ্নোত্তরে এদিন আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন যুক্তি দেন যে ছাত্র জনতার আন্দোলন ভুল প্রক্রিয়ায় শুরু হয়েছিল এবং আইন নিজস্ব গতিতেই চলছিল। এখানে রাষ্ট্রের হস্তক্ষেপের কোনো সুযোগ ছিল না। তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান প্রশ্ন করেন, আইন যদি নিজস্ব গতিতেই চলত তাহলে আন্দোলনের মধ্যে মামলার তারিখ এগিয়ে আনলো কিভাবে? অবশ্যই এখানে রাষ্ট্রের ভূমিকা ছিল। জবাবে আমির হোসেন প্রশ্ন করেন, তাহলে এ মামলার বিচার কি রাষ্ট্র যা চাইবে তাই হবে?
এর উত্তরেই বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার বলেন, জাজমেন্টের প্রশ্নে আমরা গভর্নমেন্টকে কোনো কেয়ার করব না। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে $4.7 বিলিয়ন ঋণের ষষ্ঠ কিস্তি ছাড় করার কথা ছিল চলতি ডিসেম্বরের শেষে বা আগামী জানুয়ারির প্রথমার্ধে। কিন্তু ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর যে রাজনৈতিক সরকার আসবে তারা আইএমএফ এর ঋণের শর্ত মানবে কিনা সেই নিশ্চয়তা না পেয়ে কিস্তির অর্থ ছাড় করতে রাজি নয় সংস্থাটি। ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে বাংলাদেশকে এমন বার্তা দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সম্মেলনে অংশ নেওয়া অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ডলার সংকটের মধ্যে আওয়ামী লীগ সরকার আইএমএফ এর কাছ থেকে $4.7 বিলিয়ন ঋণ চুক্তি স্বাক্ষর করে। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সংস্থাটি থেকে আরও $800 মিলিয়ন ঋণ চুক্তি সই করে। ফলে মোট $5.5 বিলিয়ন ঋণের মধ্যে পঞ্চম কিস্তি পর্যন্ত প্রায় $3 বিলিয়ন পেয়েছে বাংলাদেশ। আগামী ডিসেম্বরে ষষ্ঠ কিস্তি ও আগামী জুনে সপ্তম কিস্তি পাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সাধারণত প্রতি কিস্তি ছাড়ের আগে আইএমএফ এর দেওয়া শর্তগুলোর কতটুকু বাস্তবায়ন করেছে সরকার তা যাচাই করতে সংস্থাটির একটি মিশন 2 সপ্তাহ ধরে বাংলাদেশে এসে রিভিউ করে থাকে। ষষ্ঠ কিস্তি ছাড় করার আগে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী 29 অক্টোবরে এই মিশন আসছে বাংলাদেশে। মিশনটি ওয়াশিংটনে গিয়ে প্রধান কার্যালয়ে প্রতিবেদন দেবে। এর ওপর নির্ভর করবে কিস্তি ছাড়ের বিষয়টি। ষষ্ঠ কিস্তি ছাড়ের পূর্ব শর্ত হিসাবে আইএমএফ যেসব শর্ত দিয়েছিল তার মধ্যে শুধু রাজস্ব আহরণের শর্ত পূরণ করতে পারেনি বাংলাদেশ, বাকি সবগুলো পূরণ করেছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওয়াশিংটনে সাংবাদিকদের জানান, আমরা সব শর্ত পূরণ করলেও সময় মতো কিস্তির অর্থ নাও পেতে পারি। ফেব্রুয়ারির নির্বাচনের পর রাজনৈতিক সরকার ঋণের শর্তগুলো মানবে কিনা সেটি নিশ্চিত হওয়ার পর তারা ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় করবে। অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন, ঋণের আগামী কিস্তির অর্থ ডিসেম্বরের বদলে মার্চ এপ্রিলে ছাড় করবে আইএমএফ। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, আইএমএফ এর কাছ থেকে ষষ্ঠ কিস্তি বাবদ $80 কোটি কিছু বেশি অর্থ পাওয়ার কথা। এটি ছাড় না করলেও দেশের বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতায় কোনো সমস্যা হবে না, কারণ দেশে রেমিটেন্স প্রবাহ ভালো। রপ্তানি আয় পরপর 2 মাসে প্রবৃদ্ধি না হলেও গত জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে গড়ে প্রবৃদ্ধি হয়েছে 5.5% বেশি। একই সময়ে রেমিটেন্স বেড়েছে 16%। আমদানি ব্যয়ও নিয়ন্ত্রণে রয়েছে। বকেয়া ঋণ নেমে এসেছে সিঙ্গেল ডিজিটে, যে কারণে ডলারের চাপ নেই। দেশের রিজার্ভ বাড়ছে। সোমবার রিজার্ভ বেড়ে $3,214 কোটি উঠেছে। বৈদেশিক মুদ্রার চলতি হিসাবও দীর্ঘ সময়ের ঘাটতি থেকে উদ্বৃত্তে ফিরে এসেছে। এই অবস্থায় আইএমএফ ঋণের কিস্তি ছাড় না করলেও কোনো ক্ষতি নেই। আওয়ামী লীগের শাসনামলে গুমের অভিযোগে 2 মামলা সহ গত বছরের জুলাই আগস্টে রাজধানীর রামপুরায় মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় গ্রেপ্তার 15 সেনা কর্মকর্তাকে সেনানিবাসে ঘোষিত সাব জেলে নেওয়া হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। বুধবার সকালে সাংবাদিকদের একথা জানান তিনি। এম সারোয়ার হোসেন বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এসব অফিসাররা আজকে আত্মসমর্পণ করেছেন, তবে পদ্ধতিগত কারণে তাদের গ্রেপ্তার করার কথা বলা হয়েছে। তিনি বলেন, সেনানিবাসে যে সাবজেল ঘোষণা করা হয়েছে সেখানে তাদের নেওয়া হবে বলে জেনেছি। অনেক আসামি ইতোমধ্যে পালিয়ে গেলেও গ্রেপ্তার এসব আসামিরা কোনো অপরাধ করেনি, তাই তারা আত্মসমর্পণ করেছেন। তিনি বলেন, এইটা আত্মসমর্পণ। টেকনিক্যালি প্রসিকিউশন বলেছেন গ্রেপ্তার, আমরা বলি আত্মসমর্পণ, কারণ তারা আজকে সকালে স্বেচ্ছায় এখানে আসছেন। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেনি। অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য তাদেরকে একটা গাড়িতে আনা হয়েছে। নিরাপত্তা এবং প্রশাসনিক সুবিধার কারণে এই ফ্যাসিলিটিটা ব্যবহার করা হয়েছে। তারা প্রকৃতপক্ষে আত্মসমর্পণ করেছেন। তিনি আরও বলেন, আদালত আমাদেরকে অনুমতি দিয়েছেন ওকালতনামায় স্বাক্ষর করার। আমরা 3টি আবেদন প্লেস করেছি। আবেদনগুলো পরবর্তী তারিখে শুনানি হবে। একটি জামিনের পিটিশন আছে, প্রিভিলেজ কমিউনিকেশন এবং তাদেরকে যাতে সাবজেলে রাখা হয়। সাবজেলের ব্যাপারটি জেল কর্তৃপক্ষ দেখবে এবং আগামী ডেটে যারা পলাতক আছেন তাদের জন্য পত্রিকায় রিপোর্টের জন্য একটা ডেট আছে। নর্মাল ডেট আছে আগামী 20 নভেম্বর। এখন তাদেরকে সেনানিবাসে যে সাবজেল ঘোষণা করা হয়েছে সেখানে নেওয়া হবে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিএনপির সঙ্গে আলোচনায় যেটা বুঝেছি, ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি। ওনারা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা পালন করে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক প্রসঙ্গে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ডক্টর আসিফ নজরুল বলেন, আমরা ওনাদেরকে
বলেছি নিরপেক্ষ ভূমিকাই পালন করছি। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি এই অ্যাসুরেন্স দিয়েছেন যে জনপ্রশাসন বা অন্যান্য বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় বা আস্থার সংকট তৈরি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, মাঠে ঘাটে আস্থার সংকট হয়েছে কিনা আমি জানি না, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে, ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো এটা হয়েছে। উল্লেখ্য, এর আগে গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতারা সাক্ষাৎ করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। মধ্যরাতে উত্তেজনা ছড়ানোর পর সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের একজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাইবার সুরক্ষা আইনে চকবাজার থানায় দায়ের হওয়া একটি মামলায় বুধবার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। শ্রীশান্তের বিরুদ্ধে সহপাঠীকে যৌন হয়রানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে তার শাস্তির দাবিতে মঙ্গলবার মধ্যরাতে বিক্ষোভ শুরু করেন বুয়েটের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তা কর্মকর্তা চকবাজার থানায় মামলা করলে সে মামলায় শ্রীশান্তকে গ্রেপ্তার দেখায় পুলিশ। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেছেন, শ্রীশান্তর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেছেন বুয়েটের একজন নিরাপত্তা কর্মকর্তা। মামলায় তার বিরুদ্ধে সাইবার স্পেসে নারীদের নিয়ে কটূক্তি করার অভিযোগ আনা হয়েছে। তারা মামলার সঙ্গে এমন কিছু স্ক্রিনশট যুক্ত করেছেন যাতে মানুষের ধর্মীয় সেন্টিমেন্টও আঘাতপ্রাপ্ত হয়। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। মামলায় এরকম কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে উপকমিশনার বলেন, এখানে ধর্ষণের কিছু নেই। তার বিরুদ্ধে মূল অভিযোগ সাইবার স্পেসে নারীদের নিয়ে বাজে মন্তব্য করা ও ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত। তালিবুর রহমান বলেন, শ্রীশান্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের প্রয়োজনে রিমান্ড চাওয়া হতে পারে। পৃথক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আসামিদের আদালতে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় টিএফআই জেআইসি সেলে সংঘটিত গুম, খুন ও জুলাই আগস্ট মাসে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গুম সংক্রান্ত 2টি মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী 20 নভেম্বর নির্ধারণ করেছে আদালত। এর আগে সোমবার সকাল 8টার পর 3টি মামলায় আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমরা অনেক সময় বলে থাকি যে তুমি ঝুঁকির মধ্যে আছো। একজন মানুষ তার জীবনে কখন ঝুঁকির মধ্যে থাকে? একজন মানুষ যখন যে কাজটি করছেন সেই কাজ সম্পর্কে যদি অজ্ঞ থাকেন বা কাজ সম্পর্কে যদি পরিপূর্ণ ধারণা না থাকে, তখনই কেবল বলা যায় যে তিনি ঝুঁকির মধ্যে আছেন। সুতরাং যে কাজই আমরা শুরু করতে যাব না কেন, ওই কাজ সম্পর্কে বা আমার শুরু করা প্রত্যেকটি কাজ সম্পর্কে আগে ধারণা রাখা প্রয়োজন। শুধু হালকা পাতলা ধারণা না, পরিপূর্ণ ধারণা থাকলে আমি যেমন সফল হতে পারবো, ঠিক তেমনি কাজটিও সুচারু সুন্দরভাবে পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন হবে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিতরেই লাখ লাখ মানুষ ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আর ট্রাম্প অন্য দেশের বিষয়ে নাক গলাচ্ছেন। এর পরিবর্তে তাকে নিজের দেশ সামলানোর আহ্বান জানান তিনি। এক্সে দেওয়া বার্তায় খামেনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে 7 মিলিয়ন মানুষ এই ব্যক্তির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। যদি আপনি সত্যিই এত সক্ষম হন তবে তাদের শান্ত করেন, তাদের ঘরে ফেরান আর অন্য দেশের ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করেন। পোস্টে খামেনি যুক্তরাষ্ট্র জুড়ে চলা নো কিং বিক্ষোভের ছবি শেয়ার করেন। শনিবার যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে লাখ লাখ মানুষ ট্রাম্প প্রশাসনের অভিবাসন, শিক্ষা ও নিরাপত্তা নীতির বিরুদ্ধে রাস্তায় নামে। আয়োজকরা বলেন, নো কিং আন্দোলন আমেরিকাকে একনায়কতন্ত্রের দিকে ঠেলে দেয়া নীতির প্রতিবাদ। তারা অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন নাগরিক স্বাধীনতা ও গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে। ওয়াশিংটন ডিসির রাস্তায় হাজার হাজার মানুষ স্লোগান দেয়, এটাই গণতন্ত্রের
চেহারা। বিক্ষোভকারীদের হাতে নানা প্ল্যাকার্ডে লেখা ছিল, গণতন্ত্র রক্ষা করো, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিলুপ্ত করো। তারা ট্রাম্পের কঠোর হাতের শাসন, সংবাদ মাধ্যম ও রাজনৈতিক প্রতিপক্ষের উপর আক্রমণ এবং অভিবাসন বিরোধী অবস্থানের তীব্র সমালোচনা করেন। সব সময়কার মতো ট্রাম্পের প্রতিক্রিয়াও ছিল আক্রমণাত্মক। তিনি নিজের ট্রুথ সোশ্যালে একাধিক এআই তৈরি ভিডিও পোস্ট করেন। সেখানে নিজেকে রাজা হিসেবে উপস্থাপন করেন তিনি। এক ভিডিওতে ট্রাম্পকে মুকুট পরে দেখা যায় যুদ্ধ বিমান চালাচ্ছেন, যা থেকে তিনি বিক্ষোভকারীদের উপর মল সদৃশ্য বোমা ফেলছেন। এই ঘটনার একদিন আগে ট্রাম্প দাবি করেন, জুন মাসে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে। খামেনি সেই দাবিও সরাসরি প্রত্যাখ্যান করেন। বলেন, তোমরা কে যে নির্ধারণ করবে কোন দেশ পারমাণবিক শিল্প রাখবে বা রাখবে না? আমেরিকার এমন কি অবস্থান যে ইরান কি করতে পারে তা নির্দেশ দিবে? তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেয়া নতুন আলোচনার প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেন। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।